দেশে আসলে ফুটবলের প্রতি এত বেশি সবার ফ্যাসিনেশন, তারপরে ফুটবলটা কেন ডেভেলপ করলো না? একটা বাচ্চা জন্মের পর থেকে ফুটবলের প্রতি একটা আসক্তি থাকেই। যে একটা ছেলে মেয়ে যদি তার মায়ের ইবাদত করে সে জিরো থেকে হিরো হবে। কেন আমাদের রংপুর বা উত্তর অঞ্চলে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম হচ্ছে না? তো আপনি যখন ছিলেন প্যানেল মেয়র একজন খেলোয়াড় হিসেবে আপনার কি প্ল্যানিং ছিল? কি আরে ভাই, যে খেলতে চায় তার খেলতে দাও না, সুযোগ সুবিধা নেই। যে পড়তে চায় তারা পড়তে দাও। ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাই সে প্রফেশনাল খেলোয়াড় ছিল, তাকেও বলেন রংপুরে বিভাগীয় স্টেডিয়াম দেন। মানে রংপুরের মেইনলি যে কোন পর্যায়ে একটা নিয়ে যাওয়ার একটা ড্রিম আছে আপনার, এই জিনিসটা যদি বলতেন। এই আর্জেন্টিনার যে দাবড় এক মেসি, তবে আমি মেসির পার্সোনালি ভক্ত। কারণ হচ্ছে মেসি রোনালদো এদের মতো প্লেয়ারের আমি পার্সোনালি ভক্ত। কিন্তু আমরা যে সময় ব্রাজিলকে দেখে আসি সেই সময় ব্রাজিলে কিন্তু অনেক কালারফুল প্লেয়ার ছিল। বিএনপি সরকার যেবারে ক্ষমতা আসে সেবারে কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে এবারও আমরা ব্রাজিল সমর্থকরা আশাবাদী যে এবার কিছু একটা হবে। আপনি দেখছেন নর্থকাস্ট। দিস ইজ রুটস অফ দ্য নর্থ। ওয়েলকাম টু নর্থকাস্ট। হ্যাঁ, আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগতম। তো আপনার সম্পর্কে যতটুকু আমি জানি যে আপনি তো মানে খুবই পাশেরই আর কি একদম। তো যতটুকু দেখে আসছি যে এবং শুনে আসছি যে আপনি একজন ভালো ফুটবলার ছিলেন ওইটা সময়। তারপরে তো কাউন্সিলর, এরপরে প্যানেল মেয়র হিসাবেও ছিলেন এবং ক্রিয়াতে এখনো বলতে গেলে অ্যাক্টিভ। এখনো দেখি যে আপনি খেলেন। তারপরে খেলার প্রতি আপনার একটা আলাদা অন্যরকম নেশা। তো সেই নেশা থেকে আসলে তখন আপনি যখন 90 তে খেলতেন, তখনকার খেলা আর এখনকার খেলার মধ্যে আসলে কি পার্থক্যটা দেখেন? বা তখনকার রংপুরের খেলার যেই ব্যাপারগুলো ছিল, এখন কি সেই জিনিসগুলোতে পরিবর্তন আসছে আসলেই? ধন্যবাদ। না, আসলে খেলা তো বলতে গেলে রক্তে মিশে গেছে হ্যাঁ। এবং আমি অনেক ছোট থেকে খেলি। যখন আমার হাইট 4 ফুট 9 ইঞ্চি, আচ্ছা। তখন আমাদের এখানে মুন্সিপাড়া কেরামতিয়া স্কুল মাঠে একটা অনেক বড় বাচ্চাদের টুর্নামেন্ট হতো। ও, এখানে বিভিন্ন জেলা থেকেও প্লেয়ার আসি খেলতো। ও, সেই সময় ওই টুর্নামেন্টটাতে তখন আমাদের একটা যারা ছোট ছিলাম, এলাকা হ্যাঁ। ভিত্তিক খেলতাম বা ইয়ে করতাম। ওই টুর্নামেন্টটা আমাদের স্বপ্নের টুর্নামেন্ট ছিল। হুম, পরবর্তীতে পাশাপাশি তারপরে স্টাফ কোয়ার্টার মাঠেও কিন্তু সেম একটা টুর্নামেন্ট হতো ও। এবং এইখান থেকেই বলতে গেলে কম্পিটিশন খেলা শুরু আরকি। আর তো ফুটবলটাই কেন চয়েস করা? ফুট ক্রিকেটে তো সবাই আচ্ছা, যেতে এখানে চায়। একটা মজার ফুটবলে মজার কি কেন না? স্কুলে ফুটবল খেলতাম কি, আমি জেলা স্কুলের ছাত্র। হ্যাঁ, আমাদের জেলা স্কুলে তো খেলাধুলার একটা অপশন ছিলই। আমরা বিশাল বড় একটা খেলতাম। মাঠ। হ্যাঁ, হ্যাঁ, মাঠ আমাদের ২ টা বড়, বড় মাঠ। হ্যাঁ। এটা তো ওই ক্রিকেটের এই কাঠের বল একদিন আমার লাগছিল। পায়ে খুব ব্যথা পাইছিলাম। আর ফুটবলটা বেসিক্যালি আমাদের তো একটা বাচ্চা জন্মের পর থেকেই ফুটবলের প্রতি একটা আসক্তি আসক্তি থাকেই। থাকে, হ্যাঁ। আর তখন ওই যে বললাম ৪ ফুট ৯ খেলতাম। এই আস্তে, আস্তে ফুটবলের প্রতি আসক্তিটা বেড়ে গেছে। তারপরেই ফুটবলে ও আচ্ছা। আচ্ছা। আর প্রফেশনালি খেলার চিন্তা করছি যখন আমি 8-9 এ পড়ি, তখন থেকেই মোটামুটি খালি পায়ে ইয়ে পাড়া ও পাড়ায় খেলে বেড়াতাম। ও, আর মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে এই যে ৩ মাস আমরা তখন ছিলাম। তখন ফ্রেন্ডস ইউনিয়ন রানীপাড়া প্রয়াত রেজাউল হক সরকার রানা এমপি ভাই মহোদয়ের ছোট ভাই রবিউল ভাই মাইগঞ্জ কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন। উনি আচ্ছা। জাকির ভাই, মিঠু ভাই ওনারা যারা কবির ভাই, ওই ক্লাবটা যারা ফ্রেন্ডস ইউনিয়ন করত, উনারা তখন একটা উদ্যোগ নেয় যে আন্ডার 16 একটা টিম তারা ক্যাম্পিং করাবে, প্রশিক্ষণ দেবে। ও, ব্যাস তারই ফলশ্রুতিতে ওই জেলা স্কুলে একটা আয়োজন করে। আমার শ্রদ্ধাভাজন, অত্যন্ত শ্রদ্ধাভাজন তিনি নিজেও এবং তার পুরা পরিবারেই ফুটবলের একেকজন দিকপাল ছিল। তারা দেখে শ্রদ্ধেয় মঞ্জু ভাই, সাইফুল করিম মঞ্জু ভাই, ও, উনি সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। আ উনি ১ম কোচ আমার আমার প্রজন্মের যারা আমরা আরকি আচ্ছা। একসাথে। আ ওইখানেই ওই ক্যাম্পে শুরু হয়। তা আমি তখন তো এত মিডিয়া নাই, প্রচার নাই, প্রচার হ্যাঁ, নাই। তো আমার পাড়ার আমার বড় ভাইরা যারা আমার পাড়ার মাঠে ঈদগাহ মাঠে আমরা খেলতাম। ও, জেলা স্কুল মাঠ, ঈদগাহ মাঠ। আমরা সবাই মোটামুটি জেলা স্কুলের ছাত্র ঈদগাহ মাঠে। তো তখন ওরা একদিন বলতেছে যে, "এই যে জেলা স্কুলের মাঠে একটা প্রশিক্ষণ দেবে, তুই ওইখানে যা ফুটবলের। ফুটবলের।" ও, আমি গেলাম না, ওখানে কত ভালো, ভালো প্লেয়ার আসবে। হুম, এই সেই আমি যা কয়, "না, না ওটা নতুন প্লেয়ারদেরই দিচ্ছে। তুই ভালো খেলিস, তুই চান্স পাবি, তুই যা।" আমি গেলাম ঠিক আছে, যাবো না যাবো করিয়া গেলাম।
যেদিন থেকে শুরু হয় আবার কাছারি বাজারে যা মিঠু ভাইয়ের সাথে দেখা হলো, খোঁজ নিলাম। বললো হ্যাঁ পরশুদিন থেকেই হবে, বিকাল ৩টার সময় মাঠে আসতে হবে। গেলাম, আমিও দেখি আমার মতো অনেক ছেলেরা আসছে। তো সবার পায়ে দেখি বুট, আমি সহ এক্সাক্টলি খেয়াল নেই আরো ২-৩ জনের পায়ে বুট নাই, আচ্ছা। কেডস। তো এখন ১ম দিনে তো কোচ বলে দিল যে খালি পায়ে খেলে কেডসের লাভ নেই, খেললে বুট পরেই খেলতে হবে। হুম। তো যাই হোক, যাদের বুট নাই তারা বুট কিনে নিবা। এর আগে কখনো বুট পরে আর খেলা না, হয়নি, বুট পরে তো ওপারেই প্রথম হয়। প্রথম। আচ্ছা। তো বুটের কথা শুনে এখন চিন্তা করতেছি এই বুট কোথায় থেকে কিনবো? বাবা তো লেখাপড়া ছাড়া কিছু বোঝে না, এই সেই। যাই হোক এরকম কেস করে গেলাম, তার ৭ দিন না ৮ দিন পরে উনি আমাকে, তখন আমার খেলা-টেলা উনি দেখছে, যতটুকুই দেখে আমি নজরে পড়ছি ওখানে যারা সিলেকশন কমিটি ছিল, হুম। হ্যান-ত্যান। তা আমার কাছে তুমি বুট পরেই খেলো না, এইভাবে খেললে তো হবে না, তোমার বুট লাগবে। হুম। তা আমি বললাম যে দেখেন আমার বুটের পয়সা জোগাড় করতে পারিনি, দেখি আমাকে আর কয়েকটা দিন সময় দেন। আমার এখনো মনে আছে আমি ১৫ দিন এই কেডস পরেই খেলছি। আর এই তারপরের থেকে আমি মাকে ম্যানেজ করে এর জন্য সন্ধ্যার আগে বাসা যেতাম, পড়তে বসতাম রীতিমতো। হ্যাঁ, আর বের হইতাম না, কোনো কিছু করতাম না। মা যা বলে তাই শুনে মাকে মোটামুটি ম্যানেজ করে এই মায়ের কাছে আমার এখনো মনে আছে খেলাঘরের, তখন বাবলু ভাইয়ের দোকান খেলাঘর হয়েছে, আগে তো এই সুপার মার্কেটের ইয়াতে, তখন তো নিউ মার্কেটের ইয়া ছিল। তো ওই ওই খেলাঘর তখনও ছিল? হ্যাঁ, ও। তাই এই খেলাঘর না, তখন বাবলু ভাই ও আরেকজন আচ্ছা, ছিল। আরেকজনের ছিল। আমার ছোট ভাই মামুন জলকরে বাসা। হুম। তো ৳৭৫ দিয়ে বুট, একজোড়া হুস, হুম। অ্যাঙ্কেলেট আর এই যে সিঙ্গার। এই ইয়া নিলাম। দাম মনে হয় আরো ৯৫ না কত হয়েছিল, উনি একটু ডিসকাউন্ট করে দেওয়াতে ৳৭৫। এই ১ম বুট নিয়ে আসিয়া আমি তো অনেক খুশি যে বুট নিয়ে যাচ্ছি খেলবো। তো বুট পরি তো ১ম এ পায়ে ফোঁটা পড়ে গেল। এই সেই। যাই হোক এই হচ্ছে স্ট্রাগল, হুম। যে তখন আমাদের অনেক সমস্যা ছিল। কিন্তু আমাদের দেশে আসলে ফুটবলের প্রতি এত বেশি সবার ফ্যাসিনেশন, তারপরে ফুটবলটা কেন ডেভেলপ করলো না? ফুটবলকে কেন ডেভেলপ করে না এটা তো আমি এভাবে বলতে পারব না। তবে আমার যেটা মনে হয় যে এটা পলিটিসাইজ করিয়ে ফুটবলকে। সারা বিশ্বে কিন্তু এখন ফুটবলের ফুটবলের জনপ্রিয়তা বেশি। জনপ্রিয়তা বেশি, হ্যাঁ। আমার অগ্রজ যারা ছিল রংপুরের, হ্যাঁ। দিকপাল খেলোয়াড় ছিল। তারা ন্যাশনাল টিমে খেলছে। ঢাকা মোহামেডান, আবাহনী, মানে এখন আর্জেন্টিনা মোহামেডান যেরকম ক্রেজ, হ্যাঁ। একসময় তো আবাহনী মোহামেডান নিয়ে একটা ক্রেজ ছিল। যেদিন আবাহনী মোহামেডান খেলা পাবে সব এলাকায় বাড়ি, বাড়ি পতাকা, মিছিল, মিটিং, সে অন্যরকম অবস্থা। তো সেইখানে যেমন আমাদের এই সাবু ভাই, জমশেদ ভাই, আমি যে আমার ওই যে কোচের কথা বললাম, ওনারা সব ভাই ফুটবলের একেকজন, মুরাদ ভাই তো অনেকদিন খেলছে, সবাই চেনে। মস্তু ভাই, মাসুদ ভাই, মুন্না ভাই, উনার বাবাও সেই সময় ইস্ট বেঙ্গলের খেলোয়াড় ছিল। হুম। এবং উনি অনেক বয়সে মাঠে রেগুলার আসতো, আমাকে মার শিখাইতো যে এইরকম মারতে হয়, এইভাবে মারতে হয়। এগুলো কিন্তু আসলে বলার মতো জিনিস না। হুম। তো সেই রংপুর টিম 78 এ রানার্স আপ হয়েছে, জেলা টিম তখন ন্যাশনাল চ্যাম্পিয়ন। হুম। সব একেকটা দিকপাল খেলোয়াড় ছিল। শান্টু ভাই ছিল সেই সময়, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিন্তু ফুটবলের তো খেলাটাই বন্ধ হয়ে গেল। মানে এই ওইভাবে তো আমরা, হ্যাঁ। মোস্তফারই বাসিন্দা শান্তু ভাই। ও। তো ওইভাবে তো আর আমরা খেলাই দেখি না। খেলা নেই। তখন তো বললাম যে এই ক্রেজ গুলো ছিল। এরপরে আমাদের সময় ক্রিকেট খেলা হইতো, কিন্তু ক্রিকেটের এত ইমেজ ছিল না। হ্যাঁ? পরবর্তীতে আর আসলে এই জায়গাগুলোতে তো পয়সার দরকার। হুম। সমাজের ভিত্ত, মানে আগে আমরা দেখছি আমি খেলছি, ভাড়ায় খেলছি, এজন্য আমি অলমোস্ট আমি চিটাগাং লীগ খেলছি, খুলনা লীগ খেলছি, যশোর লীগ খেলছি। আর এই রংপুর, দিনাজপুর এগুলো তো আছে, ঢাকা লীগ খেলছি। আমি বিভিন্ন পাবনা লীগ খেলছি। আমি বাংলাদেশ পুলিশ টিমে খেলছি, আমি বাংলাদেশ রেল টিমে খেলছি, পাকশি পেপার মিলে খেলছি। তা তখন তো এই অপরচুনিটি, যেমন আমি আমার অগ্রজদের কথা বললাম, এই যে সাউ ভাইরা, তারা সেই সময় ফুটবল খেলে জেলা প্রশাসকের টিমে খেলতেন, ডিসি টিমে খেলতেন, তাদের চাকরিও হয়েছিল। হুম। যেমন আমি জেলা স্কুলে পড়ছি, আমার কোনো পয়সা দিতে হয়নি। খেলার কারণে। হ্যাঁ, তখন আমাদের বার্ষিক স্পোর্টস হইতো 100 মিটার রান হইতো, এই হইতো, ওই তো এগুলো তো ধীরে, ধীরে আমাদের একদমই কমে বিলুপ্ত গেছে। হয়ে একদম, গেছে। হ্যাঁ, মানে তারপরে মাঠও যেরকম কমে গেছে আবার কারমাইকেলে খেলাও। বলছি, আমি ঢাকায় তখন আমার খেলা, আমি কাগজপত্র পাঠাইতেছি, স্যারেরা আমাকে খেলোয়াড়ি কোটায় ভর্তি করে নিছে। এই সুযোগে আমি যেদিন খেলতে যাইতাম কারমাইকেল, ছেলে-মেয়ে সবাই, এখনো আমাদের একজন পরবর্তীতে আমার কোচ নজমুল হক মন্টু, যিনি লিজেন্ডারি খেলোয়াড় ছিল, হুম। বাংলাদেশ টিমের কোচ ছিল, উনি অ্যাথলেটিকও ভালো ছিল। এখনো উনি বেঁচে আছে, অনেক অসুস্থ, এবং পরবর্তীতে আমরা
ওনার সংস্পর্শেও আমাদের এই খেলার চর্চা করছি। এই যে তো খেলা থেকে তো ধীরে, ধীরে তারপরে বলতে গেলে এই রাজনীতির এতে আসা। এটা আসলে তো এই জিনিসটা কিভাবে যে এটা আপনার কাউন্সিলর হওয়ার আমার ১ম জীবনে শখটা হ্যাঁ, খেলাটাই সবচেয়ে ছিল। হ্যাঁ, তারপরে আমি এই পায়ে ব্যথা এই আমার নিতে তখন চিকিৎসাও ছিল না। মানে নিতে যে এমআরআই করায় এই সুযোগও ছিল না। পরবর্তীতে ২ বছর আমি আরো অনেক ট্রিটমেন্ট এক্সারসাইজ করার পরে যখন পা আর ভালো হয়নি, হুম। তারপরে আমি দেশের বাইরে গেছিলাম। তখন অলমোস্ট কিছুটা ফ্রাস্ট্রেটেড ও হয়ে গেছিলাম। ইয়াং এজে একদম আমার খেলা আর খেলতে এটা পারছি তো আসলে প্রতিটা খেলোয়াড়ের জীবনে এরকম কোনো না কোনো প্রত্যেকটা একটা খেলোয়াড়ের আসে। জীবনে। হ্যাঁ। আর হয় কি এই খেলোয়াড়রা কিন্তু আ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই সন্তান কিন্তু। হুম, এখনো যারা খেলে, হ্যাঁ? তারাও দেখবেন যে নিম্নগামী ব্রিলিয়ান্ট খেলোয়াড় কিন্তু যারা হয়তো একটু স্কোপ পায় ব্যক্তিগত কোনো হুম, আ কারো সহযোগিতায় তারা কিন্তু বের হয়ে যায়। হুম। যারা হয়তো পায় না। তো এই জায়গাটা আসলে রাষ্ট্রের নজর দেওয়া উচিত। আমরা অ্যা আ অনেক মেধাবী প্লেয়ার আছে রুট লেভেলে। এদেরকে যদি নার্সিং করা যায়, এদেরকে যদি প্যাট্রোনাইজ করা যায়, অনেক ভালো হয়। যেমন আমার জানা মতে আমাদের এই জেলা স্কুলে আরেকটা ছেলে আছে টেবল টেনিসের হৃদয়। হৃদয় সে তো হ্যাঁ, বিশাল গর্ব হ্যাঁ, আমাদের। এশিয়ান চ্যাম্পিয়ন সে। হ্যাঁ। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। হুম। তো অল্প বয়সে অল্প অনেক ভালো বয়সে অনেক একটা হ্যাঁ, অ্যাচিভমেন্ট তার। অ্যাচিভমেন্ট হ্যাঁ। তো সে যাই হোক এই মাননীয় প্রধানমন্ত্রীর কার্ডও সে পাইছে। হুম, তো এই যে এই জিনিসগুলা যদি করা যায়, যেমন নতুন করে শুরু হইছে। হুম, এ আমি আজকে নতুন করে আমি কয়েকদিন ধরে খেলা দেখি। হুম। আমি আজকে নতুন করে ফাইনাল খেলা দেখলাম। অ্যা ছেলেদের খেলা দেখে আমি ইমপ্রেসড। যে এই যে এতটুকু আন্ডার 14 এর ছেলেপেলেরা তারা কিছু পেনাল্টি শুট নিল। আমি সত্যি অভিভূত। তারা গোলকিপারকে ডস দিয়ে শুট করে তবে লাস্ট যেটা একটা বড় ম্যাচ হলো যে সম্ভবত জুলাই ৩৬ না কি যেন একটা বড় হ্যাঁ, হ্যাঁ। আমি এটা তো বলতেছি আসলে আমাদের একটা মানে আমাদের বয়সে যে অন্যরকম একটা হ্যাঁ, স্টেডিয়ামকে দেখা যে আমি এত মানুষ, এত ক্রাউড একটা হ্যাঁ, মোমেন্ট। এই ক্যারট গুলো ছিল হুম, একসময় নিটোল টাটা জাতীয় হয়তো রংপুর স্টেডিয়ামে। একসময় এরশাদ গোল্ড কাপও হয়েছিল যখন আমরা খেলছিলাম। আচ্ছা। আমি স্টেডিয়াম থেকে মানুষের মাথায় কাচারি বাজার আমি সানকোজ স্পোর্টিং এ খেলছি। হ্যাঁ, কাচারি বাজারে আসছি মানুষের মাথায়। এত মানুষ রাস্তাঘাটে। হ্যাঁ, এইগুলার বাদে এই জুলাই ৩৬ গোল্ড কাপে হুম। এত লোক হইছে। যেটা এত একদম অন্যরকম একটা অন্যরকম একটা অনুভূতি। হ্যাঁ, আমরা আসলে সেদিন আমাকে ওই স্টেডিয়ামে অনেক অনলাইন ইয়ারা আমার সাক্ষাৎ আমি আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। আসলে আজকে দেখে মনে হচ্ছে যে আমি আমার সময়ে ফিরে গেছি। যে আজকে এত ভালো লাগতেছে, এত দর্শক, এত উন্মাদনা, সরকারি বেসরকারি তো সরকার ওইটাকে ইয়া হ্যাঁ। করছিল, প্যাট্রোনাইজ করছে। আর আর বর্তমানের কথা যদি বলি, তো বর্তমানে আসলে এই ফুটবল অ্যাসোসিয়েশন করে দেওয়ার পরে আসলে এটা একটা আ ছোট জগন্নাথে পরিণত হয়েছে। কেননা অ্যাসোসিয়েশনের কোনো নিজস্ব কিছু নেই। আগে তো ফুটবল ক্রীড়া সংস্থার অধীনে ছিল। ও আচ্ছা। ক্রীড়া সংস্থার আপনাদের সময়। হ্যাঁ, মাঠ ছিল, ক্রীড়া সংস্থার সাপোর্ট ছিল। এখন ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু আলাদা। ক্রীড়া সংস্থার ইয়েতে না। সেখানে তেমন কোনো অনুদানও নাই। তবে আমি বলব আমাদের রংপুরের আমরা ভাগ্যবান যে রংপুরের ফুটবল অ্যাসোসিয়েশনের এমন একজন সভাপতি, তিনি নিজেও খেলোয়াড়, একসময় বিশাল ক্রীড়া সম্রাট। উনি যখন স্টুডেন্ট অবস্থা থেকেও আমাদেরকে কিন্তু আমার এখনো মনে আছে উনি আমাকে Adidas প্যান্ট কিনে দিয়েছিল। সেই সময় একটা Adidas প্যান্টের দাম ৳৪৫০ কি ৳৫৫০ তখন ওটা কিন্তু বিশাল টাকা। হুম। এটা হ্যাঁ, কিন্তু জোগাড় করে ৳৭৫০ তো অনেক। আমার মনে আছে লাল একটা প্যান্ট কিনতেছি এদিক দিয়ে স্টেপ দেওয়া Adidas লেখা। স্বপ্নের একটা প্যান্ট। তখন তো Adidas মানে অন্যরকম একটা জিনিস। হ্যাঁ, আর মঞ্জুর আহমেদ আজাদ ভাই হুম, উনি এখনো জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হুম, এবং আমার মনে হয় যে ফুটবলটাকে উনি নিজেই ব্যক্তিগতভাবে প্যাট্রোনাইজ করে। হুম, কেননা ফেডারেশন থেকে যত সামান্য একটা অনুদান আসে যেটা দিয়ে একটা ফুটবল টিম করা সম্ভব না। আমার নিজেরও ফুটবল ফার্স্ট ডিভিশন টিম আছে মুনলাইট স্পোর্টিং ক্লাব। হুম, আমরা বিগত কয়েক বছর চ্যাম্পিয়নও ছিলাম। রানার্স আপ হয়েছি গতবারেরও আমি হুম, তো এই জায়গাগুলোতে আসলে সমাজের এরকম বিত্তবান যাদের মানসিকতা আছে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার এই মানুষগুলো আসলে যদি আগায় আসে তাইলে অনেক কিছুই করা সম্ভব। এই বাংলাদেশে অনেকে অনেক মানুষ আর এই মানুষকে সম্পদে পরিণত করেন না। হুম, এই মানুষ তো থাকা ভালো। জাপান-টাপান লোক পাচ্ছে না, মেশিন দিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তারা মানুষ জন্মানোর জন্য প্রজন্ম দেয়। আমাদের তো মানুষ আছে। হ্যাঁ, এই মানুষকে যদি সম্পদে আমরা রূপান্তরিত করি, এই যে আমাদের দেখেন আমাদের দেশে লোক পাঠায়, আনস্কিল লোক পাঠায় না। হ্যাঁ, যাদের কোনো স্কিল নাই। যাদের বদনাম হয়ে যায়। হুম, আপনি ওই লোকেই পাঠান, স্কিল লোক পাঠান। হুম, তাকে ট্রেন করেন। সরকারি অনেক সুযোগ সুবিধা আছে। হুম, সেখানে ইয়াং জেনারেশনকে
ট্রেন করুক। তো এটা তো সরকারেরই একটা হ্যাঁ, দায়িত্ব। সরকারি হ্যাঁ। শোনেন, যে কোনো কিছু করতে যান আপনি সরকারের সদিচ্ছা লাগবে, সরকারের কমিটমেন্ট লাগবে। কেননা সরকারি সহযোগিতা ছাড়া তো আপনি কিছু তো আপনি তো এই ফুটবল থেকে আবার আসলেন, রাজনীতিতে আসলেন বলতে গেলে আমি কিন্তু কাউন্সিলর হলেন, প্যানেল মেয়র হলেন। কোনো মানে রাজনীতি দলের না হলেও আপনি তো একটা দেখা গেছে যে সমাজসেবক হিসাবে হাজির হলেন সবার তো এই জিনিসটা কিভাবে আসা? মানে এটা সবাই কি আপনাকে জোর করেই নিয়ে হ্যাঁ, আসলো অনেকটা একটু না কি? কাকতালীয় ব্যাপার। আচ্ছা। আমার এলাকার কিছু মুরুব্বি, আমি ছোট থেকেই সামাজিকভাবে চলাফেরা করছি সবার সাথে। আ ছোটখাটো হয়তো নিচে যখন ফুটবল খেলি পয়সা কামাই করছি বা এই সেই। হ্যাঁ, আমার বন্ধু-বান্ধবরা এখনো সবাই আছে, তারাও জানে যে আমি অনেক লেখাপড়ার ব্যাপারে বিশেষ করি। এই জায়গাটা আমার এখনো আছে। আমি নিজে সেভাবে গ্র্যাজুয়েশন করছি। ইবিএস মাস্টার্সে ভর্তি হয়েছিলাম। তারপরে আর লেখাপড়া করতে পারিনি। কারণ আমার নিজেরও ইচ্ছা ছিল। বুঝতেছেন তো কোন প্রতিষ্ঠানে হ্যাঁ। ছিলাম। কিন্তু খেলার কারণে আমি ওই জায়গাটাতে মনোনিবেশ করার কারণে হুম। আর হয়নি। তো আমার লেখাপড়ার প্রতি একটা দুর্বলতা আছেই। তো এই ক্ষেত্রে আমি ওই আগে এগুলা করতাম। সেই সূত্রে এখন আমি আসার পরে আবার আমি একটা আমার এলাকায় কিন্তু ফুটবল টুর্নামেন্ট আমাদের পাড়ায় হ্যাঁ, আপনাদের এখানে প্রত্যেক বছর এলাকা ভিত্তিক যে হ্যাঁ, এলাকা ভিত্তিক। রাদা বলল আন্তঃ আন্তঃ ইঞ্জিনিয়ার পাড়া হ্যাঁ, এরকম যে টুর্নামেন্ট গুলো হয়, আমি ওইটারও শুরু করছিলাম। হুম। তাতেও এলাকার সব ছেলেপেলে উদ্বুদ্ধ হয়েছিল, মানুষজন আসছিল। এই তখন থেকে ওই খেলার মাঠ থেকে আসলে এটা সবাই বলল সবাই যে আপনি বলাবলি হ্যাঁ, শুরু করছিল যে এরে কাউন্সিলর করো, একে কাউন্সিলর। আমি তখনও রাজি ছিলাম না। বাট তারপরে যখন ভোটের একটা তখন পৌরসভা থেকেই কেবল সিটি কর্পোরেশনে হলো। একটা প্রক্রিয়া শুরু হইছে। হুম। তারপর সিটি কর্পোরেশন হইলো। হওয়ার পরে তখন সবাই যখন ভোটের শুরু হয়ে গেল তখন সবাই তো আমার মা কিন্তু রাজি ছিল না। যে ভোটে আসেন আপনি। হ্যাঁ, ও। তা আমার মা আবার অবশ্যই রাজি না হলে আমি করতামও না। আমি কিন্তু এখনো মাকে না বলি কোথাও যাই না। মায়ের প্রতি আমি খেলতে যখন যাইতাম মাকে, "মা আজকে খেলতে যাচ্ছি, দোয়া করো জিতি যেন।" এই ফ্যাসিনেশনটা আমার মায়ের প্রতি এখনো আছে। আমার মা এখনো জীবিত আছে। 93 4 ইয়ার্স ওল্ড। ও। হ্যাঁ। পরে সে কি পারমিশন দিল যে আপনি হ্যাঁ, নির্বাচন করেন? অনেক কিছু করার পর দেয় না। ও। তখন আমি তারে বললাম, "মা দেখো সবাই বলতেছে।" আমিও লোকজনকে বললাম যে, "আমি এবার ভোট করব। নাইলে তো আমি সমাজে ছোট হয়ে যাবো। হুম। তো তুমি কি চাও মানুষের কাছে আমি অপমানিত হই?" অনেক কথা বলার পরে রাজি হইছে। রাজি হওয়ার পরে আমি আবার বললাম, "তুমি মন থেকে রাজি হও নাই?" কয়, "না, রাজি হইছি। বলছি ঠিক আছে।" তাইলে আমি গেলাম নমিনেশনের টাকাটা জমা দাও। আমার কাছে টাকা নেই। তো কয়, "কত টাকা?" আমি বললাম, "১০,৫০০ টাকা।" হুম। তো বলল, "হ্যাঁ, ঠিক আছে দিব।" আমার বাবা আবার সরকারি চাকরি করতেন। পেনশনের টাকা পায় আমার মা। সেই ও। সূত্রে আমার মা একটু বড়লোক। ও। আমার জমি জমাও আছে। এই আচ্ছা। থেকে ধান-টান এই যে মানে তখন মায়ের ভালোবাসা থেকে অবশ্যই এটা আমি কাছে আমি আসা। আমি একদম বিলিভ করি যে একটা ছেলে-মেয়ে যদি তার মায়ের ইবাদত করে সে জিরো থেকে হিরো হবে। আমার জীবনে কিছুই ছিল না। আমার জীবনে পরিচয় দেওয়ার মতো কিছু নেই। যদি বলেন ওই একটাই পরিচয়, যতটুকুই হয়তো অত নামি দামি খেলোয়াড় ছিলাম না। কিন্তু যতটুকুই ওই খেলোয়াড়ি পরিচয়টাই কিন্তু বহন করে আমার হ্যাঁ। কাউন্সিলর ইলেকশন করা অথবা এখন পর্যন্ত ওই একটা পরিচয় আমি কমফোর্ট ফিল করি এবং আমি এই একটা পরিচয় দিতেও আমার ভালো লাগে। তো যেহেতু আপনি একটা সিস্টেমের জায়গায় ছিলেন, তো এখানে তো আপনার ইন্টারনাল ব্যাপারগুলো অনেক কিছুই জানা। তো এই দিক থেকে আসলে কেন আমাদের রংপুর বা উত্তর অঞ্চলে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম হচ্ছে না? বা আমাদের যে এই দেখা গেছে যে রংপুরের মধ্যে স্টেডিয়াম, ক্রিকেট গার্ডেন সবগুলো পাশাপাশি। তো এখানে তো আমরা সবগুলো মিলে একটা সুন্দর একটা ইন্টারন্যাশনাল লেভেলের অ খেলার একটা পরিবেশ তৈরি করতে পারি। এটা আসলে কি কারণে হচ্ছে শুরুতে না? আপনাকে বললাম যে হ্যাঁ। সবকিছুতে সরকারের একটা সহযোগিতা খুবই জরুরি। আর আপনি যে প্রসঙ্গ তুললেন এটা তো অবশ্যই দরকার। হুম, এটাতে অবশ্যই দরকার। সেই জায়গাটাতে ধরেন কমিটমেন্ট কে কতটুকু করছিল বা করছে, রাখতে পারছে কি পারে নাই সেটা না। আসলে এই জায়গাগুলোকেই এনশিওর করা যায়। আমাদের রংপুর কিন্তু একটা প্রাচীন শহর কিন্তু। হুম, এক প্রাচীন শহর হুম, এবং এখনো জলপাইগুড়ি আমি ইন্ডিয়া লিগ খেলতাম একসময়। আমি যখন খেলতাম তখন আমি ইন্ডিয়া এখনো আপনারা জানেন যে আমাদের সোনালী অতীত ক্লাব আছে যেখানে খেলোয়াড়দের একটা সংগঠন। হুম, আমরা প্রত্যেক বছরে যাই। আমাদের ক্লাবে যে দেখুন অনেক ট্রফি আছে। আমরা এই বয়সেও সেখানে চ্যাম্পিয়ন অনেকবার হয়েছি, রানার্স আপ হয়েছি। এটা আমরা এই যে আমি কিছুদিন আগেও আমাদের চিটাগাংয়ে আমাদের মাস্টার্স কাপ হইলো। সেখানে আমরা রংপুর সোনালী অতীত ক্লাব টিম আমরা সেমিফাইনাল পর্যন্ত পারফর্ম করি। আর সেমিফাইনালে আমরা টাই ব্রেকারে হেরে যাই। তো এই জায়গাগুলা কিন্তু আছে। আর এই আপনি যে প্রসঙ্গ তুললেন এখানে অবশ্যই সরকারের সহযোগিতা দরকার। আর বিশেষ করে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ হুম। তাদের কমিটমেন্ট দরকার, তাদের সদিচ্ছা দরকার। এই জায়গাটাতে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা
সম্ভব না। আমরা অবশ্যই চাই একটা পুরো চীন এবং আরো একটা জিনিস দেখেন, আপনি খেলাধুলার দিক দিয়ে যদি দেখেন, তো বর্তমানে কিন্তু রংপুরে ক্রিকেটের কিন্তু একটা সারা দেশের মধ্যে আলাদা দাপট। হ্যাঁ। কালকেও মনে হয় আন্ডার 16 তারা ডিভিশনাল Plus চ্যাম্পিয়ন আমাদের হয়েছে। এখান থেকে তো অনেক আমাদের সিনিয়র ন্যাশনাল আকবর টিমে, আলী হ্যাঁ। এই কিছুদিন আগে চ্যাম্পিয়ন হইল। হুম, তো আমাদের এখানে অনেক ন্যাশনাল খেলোয়াড় তৈরি হয়েছে। হুম, শুভরা, নাসিররা, আকবররা, হুম, সাজিদরা, আরিফুলরা, অনেক খেলোয়াড়, অনেকের নাম আছে আমি এর আগেও আমাদের সময় যে বড় ভাইরা খেলতো, এই যে লরিন ভাই, ইকবাল ভাই, বিপ্লব প্রসাদ দ্বারা, হুম। অনেক বাবলুদা, এরা অনেক প্লেয়ার ছিল কিন্তু সে তবুদা আমার সাথে অনেক প্লেয়ার ফুটবল, ক্রিকেট সমান দাপটের সাথে খেলছে। অগ্রজরাও যেমন কাজী আনোয়ার ভাই আর শান্টু ভাইরা আমার জানার মধ্যে সাউ ভাইরা তারা ফুটবলও যেভাবে খেলছে একইভাবে ক্রিকেটও খেলছে। দুই জেলা দলে 2 টিমের প্লেয়ার। শান্টু আনোয়ারের ন্যাশনাল টিমও 2 টিমের প্লেয়ার। তারপরেও আমরা বঞ্চিত আমার হ্যাঁ। সাথে যারা খেলছিল, আমার ইমিডিয়েট বড় ছোট ভাইরা যে সোহেল, শান্ত, তারা আমাদের প্রজন্মেও যারা খেলছে, তারা একসাথে মনে করেন ফুটবল, ক্রিকেট 2 টারে জেলা টিমে খেলছে। হ্যাঁ। এটা করে শাকিব, এই যে মুন্না, রাজনরা এখন কোচ যে সেও আমার সাথে ফুটবল খেলছে আমার ছোট। তা সে ক্রিকেটও একই সাথে। তো রংপুরের খেলাধুলার কিন্তু এটা হয়। কিন্তু আমারও প্রশ্ন যে কেন রংপুরের দেখেন একটা দুর্ভাগ্য এই বিগত যে সরকার চলে গেছে তারাও বলছিল সরকার প্রধান যে আমি রংপুরের দায়িত্ব নিলাম, রংপুর হ্যাঁ। নিয়ে কাউকে 1 ভাবতে হবে নাম্বার না। হবে রংপুর। আর আবার এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা তিনিও রংপুরে এসে বললেন যে রংপুরের দায়িত্ব আমার, রংপুর হবে 1 নম্বর জেলা। হ্যাঁ। তা প্লাস কোথায় রংপুর? বর্তমানের আমাদের প্রধানমন্ত্রী সেও কিন্তু রংপুর এসে বলে গেছে যে হ্যাঁ, রংপুরকে এখন আমরা ওই ভালোভাবে রাখা হবে। প্রধানমন্ত্রী এর বর্তমান প্রধানমন্ত্রী উনিও রংপুরে কানেক্ট আমার বাসার সামনে ঈদগাহ মাঠে এসে বলে গেছে। বলে গেছেন। আমরা তার উপর আস্থা রাখতে চাই। তার বাবা-মা যথেষ্ট। আমি তো উনার মায়ের পার্সোনালি ভক্ত। উনার ভেতর যদি দেশপ্রেম সারা বাংলাদেশে কারো না থাকে উনার ভেতর আছে। আছে। কেন এমন একজন লেডি হুম। যে আয়রন লেডি তাকে বলা যায়, এত অত্যাচার সন্তানদের উপর, নিজের উপর কারাগারে থাকলো। এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা মনে করেন লোপাট হয়ে গেছে, কোনো বিচার নাই। তার মাত্র 2 কোটি টাকা সরকার প্রধান ছিল 3 বারের। সেই যাই হোক, আমি ওই পলিটিক্যাল ইয়াতে হ্যাঁ। না যাই। আপনি অনেক আসলে আবেগে সিলেটে তো বলতেছি ছিলেন, হ্যাঁ। যে ওই মানুষটার দেশপ্রেম ছিল। হুম। আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে ওনার দেশপ্রেম ছিল। এবং দেখেন উনি বলছিল আমি দেশের বাইরে কোথাও যাব না, আমার কোনো আত্মীয়-স্বজন নেই, আমার কোনো জায়গা নেই। হুম। বাংলাদেশ ছাড়া আমার কোনো বাড়িঘর নেই, জায়গা নেই। হুম। তো এটা কিন্তু মানুষের দেশপ্রেমের একটা হ্যাঁ। ব্যাপার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করছে। আমরা তার যে সম্মানের সাথে সে এবং সে রাজকীয় বিদায়টা তার হয়েছে। হুম। রাজকীয় বিদায়। তো যাই হোক, তারই সুযোগ্য সন্তান। আমরা বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই এবং বর্তমানে উনি যেভাবে চলাফেরা করতেছেন, ইতিমধ্যেই সাধারণ মানুষের উনি মন জয় করেছেন। ওনার প্রোটোকল কমায় দিয়েছেন, সাধারণভাবে মানুষের সাথে মিশতেছেন। এটাই আমরা চাই। আমরা এটাই চাই। আমরাও চাই না উনি একদিনে সারা বাংলাদেশকে, কিন্তু উনার চেষ্টাটা থাক, উনার ইচ্ছাটা থাক। আর আমার উনার কাছেও থাকবে যে অন্তত আপনি যে কমিটমেন্টটা করে গেছেন রংপুরে, বিশেষ করে আমাদের দেখেন শ্যামা সুন্দরী একটা হ্যাঁ। ক্যাডি ক্যানেল। আমাদের আসলে সবাই একটা শ্যামা সুন্দরী, আমাদের 2 টা ক্যানেল কিন্তু 2 পাশ দিয়ে রংপুর শহরকে বেসছে। একটা হচ্ছে ক্যাডি ক্যানেল চিকলির ওই দিক দিয়ে থেকে। হ্যাঁ। আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে এটা কিন্তু শ্যামা সুন্দরী। ফুসফুস আমাদের রংপুর শহরে। হুম। আমরাও অনেকবার থেকে সিটি কর্পোরেশন চেষ্টা করেছি, অনেক মিটিং করছি। আমরা প্রজেক্ট পাঠাইছি, কোনো কারণে পাস হয় না। কোনো নাই। এর কারণ কি? আপনি তো প্যানেল মেয়র কারণ ছিলেন। ওই একটাই, তারপরেও কারণটা মানে কি কারণ কারণ? শোনেন, কারণ এই একটাই, সেটা হচ্ছে এখানে রাজনৈতিক কমিটমেন্ট লাগবে, রাজনৈতিক ইনভলভমেন্ট লাগবে। আর আমার মনে হয় যে এই এই অনীহাটা কি কারণে ছিল? যে তখনও তো দেখা গেছে মানে এখন সাবেক যেই সাদা প্রধানমন্ত্রী ছিল চোখে সেও যদি তো বলি, হ্যাঁ। বিগত ওই ফ্যাসিস্টের 17 বছর যদি বলেন, সেখানে ছিল জাতীয় পার্টির সরকার। আবার এখনো আসিয়া আবার এখানে প্রধানমন্ত্রীর সরকার, আবার এখানে কিন্তু তারপরে তো সে বলছে বৈষম্য কোনো হবে না। আমরা ওই কথাটাই আস্থা রাখতে চাই। হুম। উনি যেন সমভাবে দেখেন কোন জেলার কোনটা প্রায়োরিটি। এটলিস্ট রাজনীতি তো ভাই মানুষের জন্য। হুম। এই মানুষও যদি না থাকে আপনি কাদের নিয়ে রাজনীতি করবেন? হয়তোবা আমাদেরকে কেউ দেখাইতে পারছে না। সে দেখাইলে পরবর্তীতে মানুষের ইয়েটা চেঞ্জ হবে যে চেঞ্জ না হবে। সে আমাদের জন্য আমরা কিছু চাচ্ছি করছে। তো হ্যাঁ। উনি ইয়াং মানুষ, হুম। উনি ইয়াং প্রজন্ম ওনার। উনি এই জায়গাটা অন্তত দেখানো শুরু করুক। আর আমি আজকের আপনার এই জায়গা থেকে আমিও চাই আমরা রংপুরকে ওন করি। আমরা রংপুর ছেড়ে আমাদেরও যাওয়ার কথা জায়গা নেই। হ্যাঁ। আমাদেরও যদি বলেন শেষ আমাদের ঠিকানা রংপুর। কোথাও কথা নাই। হয়তো হ্যাঁ। ভাই ব্রাদার দেশ বিদেশে আছে, ঢাকায় আছে, কিন্তু আমার তো পার্সোনালি রংপুর ছাড়া আর এই বয়সে আর কোথায় যাব? হ্যাঁ। এখন তো গোয়িং টু ডেথ।
তো এখন আমরা চাই যেখানে এই যে অল্প বৃষ্টিতে কিন্তু শ্যামা সুন্দরীর যদি সংস্কার না হয়, হুম। আমাদের সমস্ত ড্রেনেজ ব্যবস্থা কিন্তু শ্যামা সুন্দরীর সাথে। হুম, এইটা যদি না করা যায়, একসময় কোলাপস করে যাবে কিন্তু। হুম, আর বর্তমান যে আমাদের প্রশাসক মহোদয় আসছেন, বয়সে তরুণ, হ্যাঁ। সে ভালো ছেলে। সেও আমার জেলা স্কুলের ছোট ভাই। সে 88 এর ব্যাচ। হুম, হ্যাঁ? এবং সে অনেক মার্জিত একটা ছেলে। হুম। অনেক ভালো ছেলে। সবাই তো তাকে পছন্দ করে। সবাই পছন্দ করে হুম, তাকে মানুষ হিসেবে। আমার সাথেও ২ দিন ওই গত ঈদের ঈদগাহ মাঠে ইয়াতে দেখা হয়েছিল। আমিও তাকে বললাম যে, "ভাই যতটুকু সুযোগ পাইছো তোমার সরকার আছে। হুম। তুমি একটু" তো স্পেশালি স্টেডিয়াম বা এই ক্রীড়ার যে ব্যাপারটা আছে এটা নিয়ে আপনার আসলে কি এটাও তো মতামত একই থাকতে কি শোনেন, হতে পারে আসলে ভবিষ্যৎ? এর আগে খালি প্রতিশ্রুতিই শুনলাম। হুম, এর আগে জেলা ক্রীড়া সংস্থার আসলে এই জায়গাগুলো তো সব পলিটিসাইজ করা হয়ে যায়। জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারিরা সব মনে করেন রাজনৈতিক ভিত্তিতে হয়ে থাকে। আমরা আশা করি এবার সেটা হবে না। যারা অরিজিনাল ক্রীড়া সংগঠক, যাদের এই জায়গাটাকে লিড দেওয়ার ক্ষমতা আছে, যারা মনে প্রাণে ক্রীড়ার সাথে ক্রীড়াবান্ধব মানুষ, আমরা আশা করব এই জায়গাটাতে তারা যেন এই সরকার বিবেচনা করে। এবং আমি আশাবাদী এই সরকার সেটা করবে। হুম। কারণ ইতিমধ্যে কিছু জায়গায় তারা তার যে দিছে তবে আপনি যখন ছিলেন প্যানেল মেয়র একজন খেলোয়াড় হিসেবে আপনার কি প্ল্যানিং ছিল? কি চেষ্টা করছিলেন আচ্ছা, যে আমাদের ক্রীড়াটাকে এইভাবে সাজানো যাবে বা স্টেডিয়ামকে এরকমভাবে সাজালে ভালো হবে বা ইন্টারন্যাশনাল লেভেলে যাবে। এই জিনিসটা নিয়ে যদি একটু বলতেন। সিটি কর্পোরেশন থেকে তো আর ক্রীড়া সংস্থার উপর আমাদের তেমন কিছু করার থাকে না। আচ্ছা, আমি সিটি কর্পোরেশনে থেকে ১ম বারের মতো আমি ওই সদস্য হয়ে যে কাউন্সিলর হয়ে সিটি এই ক্রীড়া সংস্থায় ভোট করছিলাম। আচ্ছা। আমি সদস্য নির্বাচিত হয়েছিলাম। হুম, সেখানে অনেক কথা হয়েছিল। কিন্তু ওই যে সেক্রেটারি যে ছিল সে তো সরকারি দলের। হুম। উনি ক্রিকেট বোর্ডেরও কমিটিতে ছিলেন। তারপরে বলতেছে এই বিভাগীয় স্টেডিয়ামে এই হবে, ওই হবে। হ্যাঁ, কিন্তু সেগুলা তো এখন এসে দেখলাম সব কথার কথা। কোথাও তো কিছু হয়ও নাই। হ্যাঁ। এখন তাদের পক্ষেই তো করা সম্ভব। হুম, তারা এই জায়গাগুলো লিড করতেছে, পাশাপাশি তারা সরকার দলের নেতৃবৃন্দ। তো আসলে এই জায়গাগুলো সরকারি পৃষ্ঠপোষকতা তো লাগবেই। আর আমি চাবো আমাদের রংপুরে যারা আছে এখন সরকারি দলে, তারা কিন্তু সবাই ক্রীড়া বান্ধব আমার জানা মতে। বিশেষ করি আপনি যদি বলেন বিএনপির যারা, হ্যাঁ, হ্যাঁ? তারা কিন্তু আপনি যদি বলেন এই যে জেলা পরিষদের প্রশাসক সাইফুর, সে আমার ইমিডিয়েট জুনিয়র কানমাইকেলে। আমার সাথে ফুটবল খেলছে। সে আমার সাথে রংপুর ফার্স্ট ডিভিশন খেলছে। কানমাইকেলে আমার ডিপার্টমেন্টের আমার টিমে খেলতো। আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই যে মিজু, সেও আমার কানমাইকেলে আমরা একই ইয়ারে। সেও ক্রীড়াবান্ধব মানুষ। তার ক্লাব ছিল, সে ক্রীড়া সংগঠক শামু ভাই। হুম, সে নিজেও খেলছে। শামু ভাইও ও অনেক শামু ভাই ৪ ফুট নয় আমাকেও নিয়েছে খেলছিল, খেলাইছিল। ডন, সেও ধনের ভাই ডলার বড় ভাই। হ্যাঁ, সেও সাংস্কৃতিক মনা মানুষ। হ্যাঁ। মানে আমি আশাবাদী। এখন এরা আসলে কতটুকু কি করবে এখন তো এটা এদের মর্জির উপরে নির্ভর করে। সেই জায়গাটা তো আমি হয়তো বলতেই পারি বা দাবি করতেই পারি। ভাই এগুলা করো। তোমরা এখন আসো। কিন্তু এরা কিন্তু সবাই ক্রীড়া এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুম, এবং তাদের ওই জায়গাটা আছে কিন্তু। হুম, আর আমরা বিশ্বাস রাখতে চাই এই বর্তমান সরকারের উপর তারাও অনেক নির্যাতন জুলুমের মধ্য দিয়ে আসছে। হুম, আমরা চাই না পুরানা নির্যাতন জুলুমের পুনরাবৃত্তি হোক। আর বিশেষ করে ক্রীড়াঙ্গনটাকে আর এইটা উন্নতি করতে গেলে হবে কি একাডেমিক ভিত্তিতে আসতে হবে। হুম, তবে বর্তমান আরেকটা কথা কই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে বর্তমান ক্রীড়ামন্ত্রী। হ্যাঁ, সে কিন্তু ন্যাশনাল টিমের খেলোয়াড়। আচ্ছা। ঠিক আছে? সে আবাহনী মডার্ন খেলোয়াড়, সে ন্যাশনাল টিমের খেলোয়াড় উনি। হুম, উনি একটা সঠিক এর আগের কিন্তু কোন ক্রীড়ামন্ত্রী কিন্তু এরকম ন্যাশনাল প্রফেশনাল টিমে ছিল। খেলোয়াড়কে বা সংগঠককে দেওয়া হুম, হয়নি। হুম, এইজন্যই বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী কিছু নিয়োগ যে দিছেন, সেগুলো আমার মনে হয় যে উনার ওই সদিচ্ছাটা আছে। আর সবাই যদি তাকে সহযোগিতা না করে উনি তো আর একার পক্ষে হুম, সম্ভব হয়। এই ক্রীড়ামন্ত্রী যেমন একটা ঘোষণা দিছে যে ৪র্থ শ্রেণী থেকে খেলাকে বাধ্য হয়। এইটা খুব জরুরি ভাই। লেখাপড়া তো ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, ম্যান্ডেটরি একটা জিনিস। আপনি যেমন অ্যাজ এ মুসলিম আপনি খালি নামাজ পড়লেই তো জান্নাত যাবেন না। না। পাশাপাশি অনেক কাজ হুম, আছে। সো লেখাপড়াটা ম্যান্ডেটরি। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা। যে খেলাধুলা পছন্দ করে সে খেলাধুলা করবে, যে সাংস্কৃতিক চর্চা পছন্দ করে সে যে গান বাজনা করে, সে নাটক করে। তাই এই দেখেন আমরা ছোটতে কিন্তু আপনাদের এলাকায় দেখবেন পহেলা বৈশাখে পাড়ায় একটা প্রোগ্রাম হইতো, একটা হ্যাঁ, চিত্রায়ন অনুষ্ঠান হইতো। হুম। এগুলো হইতো কিন্তু। পাড়ায় খেলা হইতো। আমরা এখন এই বল জিনিসগুলো খেলতে তো নাই। পারিনি। ওই যে মুকালা বল ছিল।
মারলে পায়ে লাগতো, চান্দা তুলি কত কষ্ট করি সেই বল নিয়ে, কাগজের বল। আমি তো জম্বুরা নরম করেও খেলছি আমাদের। তারপরে কাগজ অনেক জবর করিয়া প্লাস্টিক দিয়ে আমাদের ওখানে আগে যারা কাজ করতো দড়ি দিয়ে ঘর বাড়ি বেঁধে। তাদের কাছ থেকে ভালোভাবে অনেক বান্ধে নিয়ে আমরা খেলছি। একটা বল কেনার পয়সা ছিল না আমাদের। হুম। তারপরে যাই হোক আমি আমার বড় ভাইরা যারা সেই সময় তাদের প্রতি সবার প্রতি কৃতজ্ঞ এবং প্লেয়ারও হয়েছি আমার যারা সিনিয়র প্লেয়াররা ছিল যে বললাম এই যে সাবু ভাই, জমশেদ ভাই, লাইজু ভাই, মঞ্জু ভাই, মহসিন ভাই মারা গেছে আল্লাহ জান্নাত নসিব করুন। আনোয়ার ভাই, কাজী আনোয়ার ভাই, মন্টু ভাই এখন উনি বাঁচিয়ে আছেন। আমার সাইফুল করিম মঞ্জু উনি মারা গেছেন। তো প্রাইভেট সেক্টর থেকে কি কোনো ইনভেস্টমেন্ট নিয়ে এই জিনিসগুলো ডেভেলপ সম্ভব, করা সম্ভব। সম্ভব? এটা হ্যাঁ। সরকারি পারে। আচ্ছা। সরকারি পারে। কেন আগে তো সরকারি অনেক দল ছিল ফুটবল, ক্রিকেটে। বিশেষ করে ফুটবলে মনে করেন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বিআরটিসি এখানে টিম ছিল তো পুলিশ এগুলো টিম ছিল। রংপুরেও আমাদের এখানে টিম করতো, সিএনপি টিম করতো, ডিসি টিম করতো, পুলিশ টিম ছিল এবং যারা ভালো, ভালো প্লেয়ার অনেক পুলিশে আমি চাকরি করছি পুলিশে। আমার যারা বড়, বড় একসময় প্লেয়ার ছিল যারা ঢাকা আবাহনী মডার্ন তারাও রংপুর পুলিশে চাকরি করছে। তখন হয়েছে কি আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাইতো আমরা খেলাধুলার। আর এখন তো এই নেই। এই রংপুরে যদি ফুটবলের কথা বলেন, আমার এই সতীর্থ খেলোয়াড় ছিল শামীম খান মিসকিন। সে তার ব্যক্তিগত উদ্যোগে একটা একাডেমি। ও যদি ওইটা না করতো, এই ফুটবলার গুলো খুঁজে পাওয়া যাইত না। আমরা ধরেন যদি যতটুকুই খেলে থেকে আমরা তো আর ওর পিছনে সময় দেই হুম। বা দিতে পারিনি। ও কিন্তু দিছে। তো মানুষ ত্রুটি থাকবেই, সবার ভুল ত্রুটি থাকবে। আপনাকে সবাই পছন্দ করবে না, আমাকেও পছন্দ করবে না। হুম। কিন্তু যাদের অ্যাচিভমেন্ট থাকবে তাদেরকে যদি প্রাইভেট সেক্টর থেকে বা সরকারি পৃষ্ঠপোষকতা যদি কিছু করা যেত তাইলে দেখতেন। আর আমাদের মানসিকতাও চেঞ্জ করতে হবে। সব বাপ-মা চায় সব ছেলে A+ পাবে, A+ পাবে। এটা কি সম্ভব ভাই? সব ছেলে মেয়ে একে মেধাই হবে? না। আরে ভাই যে খেলতে চায় তার খেলতে দাও না সুযোগ সুবিধা দিয়ে। যে পড়তে চায় তারে পড়তে দাও। আপনি একজন বাবা হিসাবেও কি এই জিনিসটা মেইনটেইন করেন? তাইলে আমি বলি হ্যাঁ, আমার ছেলে এই যে আজকে মেট্রিক পরীক্ষা ওদের লাস্ট পরীক্ষা হলো এখন প্র্যাকটিক্যাল বাকি। হ্যাঁ। আমার ছেলে পুলিশ লাইনে পড়ে। সেও ছোট থেকে আমি ওরা বিকালে মাঠে বাইরে থাকতে দেখতাম না। সে 3-4 থেকে ওকে আমি মাঠে পাঠাইতাম। ওর একটা অভ্যাস হয়ে গেছে। ও এই যে এর মধ্যেও মা একটু রাগারাগি করে। কোচিং থেকে এসে ০.৫ ঘন্টা পাইলেও সে কিন্তু মাঠে যায়। এবং সে রংপুর পুলিশ লাইনের ইন্টার স্কুল টিমে ফুটবল খেলেছে। এখন আমার সাথেও খেলে পাড়ার মাঠে। আমাদের যে এমনি টুর্নামেন্ট হয়। হ্যাঁ। এই যে আজকে পরীক্ষা শেষ হয়েছে ওকে বলছি, "বাবা কালকে থেকে তুমি ফুটবল একাডেমিতে যাও। খেলা শুরু করবা, সকালে মাঠে দৌড়াবা।" আমি ওটা না, ও খেলতে চায় খেলুক। আমার এইটা কোনো না। কিন্তু অনেক বাবা-মাই তো এখন খেলতে দিতেই ভয় পায় যে বাচ্চার দেখা যাবে আঘাত লাগবে বা পা ভাই ভাঙবে। আমাদের এই এই যে জিনিসগুলো তো আমার ভয় এখনো পায়। একটা আছে আমি দিনাজপুরে। এই আমার দিনাজপুরে এই যে আমার একটা বন্ধু কবির ও এখন আমেরিকায় থাকে। ওর এই গাল কাটি গেছিল, মাথায় এখানে ওর অনেক সেলাই। আমার শুধু এইখানে পড়ছিল আর হাতের এইখানে ইয়ে হয়েছিল। খেলতে চাইলে এগুলো হবেই তো ভাই। এটা তো হইতেই পারে। পায়ে লাগবে না। আপনার বাসার থাকলে অসুখ হবে না। আরে বাসায় থাকলে তো আর আপনি ইমিউনিটি কমে যায়। শোনেন তাইলে একটা ইমিউনিটির ব্যাপার করোনা আমি সেই সময় প্যানেল মেয়র। হ্যাঁ। আমি ৪০ থেকে ৫০ জন করোনা রোগীর সাথে হ্যান্ডশেক করছি, হাগ করছি। আমার বাড়িতেও আমার মা, আমার মিসেস আক্রান্ত হইছে কিন্তু আমি তো হইনি। ইমিউনিটিটা এবং আপনার খেলার কারণে বিশ্বাস আমার এটা আমি হ্যাঁ, খেলাধুলা করি বা হ্যাঁ। করছি এই কারণে এবং ডাক্তাররা বলছিল ইমিউনিটিটা যার যত ইয়ে হবে হুম, তারে। সো আপনি তো ভাই বসে থাকলে তো সেই ছেলেটা তো কর্মক্ষম হয়। শারীরিক একটা পরিশ্রম দরকার তো। হুম। নাইলে তার ঘুম ভালো হবে না। আমার ছেলে যেমন ওকে সর্বোচ্চ আপনি ১১টার পরে আর জাগায় রাখতে পারবেন না। খেলাধুলা করে হই হুল্লোড় করে। আর সবাই যে ভাই এ একদম ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে এমন তো না ভাই। সবার মেধা তো একরকম না। হ্যাঁ। যে খেলতে চায় তাকে খেলতে দেন, যে নাটক করতে দেন, যে গান গাইতে চায় তাকে গান গাইতে দেন। সে ওই সেক্টরেই সাকসেস হবে। সর্বশেষ যদি আপনি আপনার দিক থেকে মানে খেলাকে মানে রংপুরের মেইনলি যে কোন পর্যায়ে একটা নিয়ে যাওয়ার একটা ড্রিম আছে আপনার এই জিনিসটা যদি বলতেন? আমাকে যদি দায়িত্ব দেওয়া হইতো হ্যাঁ, তাইলে আমি বলতাম লেখাপড়া যেমন ম্যান্ডেটরি, খেলাধুলা সেরকম ম্যান্ডেটরি। স্কুল থেকেই ঠিক করা হবে কোন ছেলেটা কোন খেলায় পারদর্শী বা কি সে পছন্দ করে। সবাই ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে না সেটা না। কেউ টেবল টেনিস খেলবে, কেউ ব্যাডমিন্টন খেলবে, কেউ হকি খেলবে, কেউ ভলিবল খেলবে, কেউ হ্যান্ডবল খেলবে। আমাদের রংপুরে কিন্তু ভলিবলেরও অনেক ঐতিহ্য আছে। ঐতিহ্য আছে। হ্যাঁ। ন্যাশনাল টিমে অনেকে খেলতো। আমার ন্যাশনাল চ্যাম্পিয়ন হইছে, হ্যান্ডবল চ্যাম্পিয়ন হইছে। আমাদের মেয়ে টিমদের এখনো আমাদের মেয়ে ফুটবলের যে টিমটা সে কয়েকবারের চ্যাম্পিয়ন রানার্স আপ সদ্য পুরস্কারে পানি জেলার কোনো একটা ছেলে মিলন, এই মিসকিন এরাই পারে। সেই জায়গাগুলোতে এই যে আজাদ ভাই এর আগের মেয়ে মহোদয় এনারাই
কিছু লোক প্যাট্রোনাইজ করছিল ওই জায়গাটা, কিন্তু সরকারি তো কোনো পৃষ্ঠপোষকতা পায়নি। তো ওই দেখেন ওই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার কারণে বিগত আমলে ওই মিনি স্টেডিয়াম কিছু দিছিল তো রংপুরে, তখন আমরা সবাই বলছিলাম যে ওইটা ওইখানে দেওয়া হোক। তখন আমি জেলা পরিষদে গেছিলাম, আজাদ ভাইরা আমাদের যারা বডিতে ছিল তারা সবাই ওইখানে একটা মিনি স্টেডিয়াম হয়েছে, ওখানে এখন জেএফ কাপ নামে রংপুর টিম ফাইনালে উঠছে, আগামী শুক্রবার ফাইনাল খেলা। এখানেও আজকে নতুন করিতে রংপুর বালিকা টিমটা চ্যাম্পিয়ন হইলো। তাহলে না, আপনি এই যে জায়গাগুলা, হুম, তাহলে আপনি কি কইতেছেন? তা কি সবাই লেখাপড়া করবে? লেখাপড়া তো সবাই করবে। তো সবাই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল হবে না ভাই। মানে আমাদের যেটা আরকি সবার লেখাপড়ার পাশাপাশি প্রতিভা আমার আছে সেই হচ্ছে জিনিসটাকে বের ও করে। যেটা প্রিফার করে একটা হুম, এক্সট্রা কারিকুলাম, যে ছবি আঁকতে ভালোবাসে তাকে ওইটাতেই দিতে হবে। হুম, এইটাকে আমি ম্যান্ডেটরি করে দিতাম যে লেখাপড়া যে করতে আসবে তাকে খেলাধুলাও করতে হবে, তাকে সাংস্কৃতিক চর্চা করতে হবে, তাকে কোনো না কোনো একটা কাজের সাথে এক্সট্রা ইয়াতে থাকতেই হবে। যে তর্ক বিতর্ক করবে, করবে। হুম, যে লেখালেখি করবে, করবে। দেওয়াল পত্রিকা আমাদের সময় ছিল। আজকে অনেকে আছে বড়, বড় সাহিত্যিক হয়ে গেছে, হ্যাঁ, বড়, বড় লেখক হয়ে গেছে। এই শুনেন, এটা তো আপনার নানামুখী। আমি ধরেন এখন আমি ফুটবল খেলছি মনে করেন। হ্যাঁ। আপনি আমার ক্রিকেট টিমে দিলে কি হবে? বলেন কি আপনি? হবে? আ আর সেখানে তো আমি ওটা অত পারফর্ম করতে পারব না। হ্যাঁ, আবার যে ছেলেটা রাইট। ক্রিকেট খেলতেছে তাকে আমার ক্রিকেটেই দেন। হুম, যে ফুটবল তাকে ফুটবল, যে হকি বন্ধ হকি দেন, যে ভলিবল এই যে। আর বাৎসরিক স্কুল, কলেজ সব জায়গায় বাৎসরিক স্পোর্টসটাকে আমি ম্যান্ডেটরি করে দিতাম। হুম, আমরা যেমন ধরেন আমাদের স্কুলে বাৎসরিক স্পোর্টস হইতো কিন্তু। আমি হুম, জেলা স্কুলে 3 তে ভর্তি হয়েছি। হুম, আমরা কিন্তু বাৎসরিক স্পোর্টস পাইতাম। তখন কি হতো ১৫-২০ দিন ১ মাস আগ থেকে দৌড় প্র্যাকটিস করতাম। হ্যাঁ, হাই জাম্প প্র্যাকটিস, লং জাম্প প্র্যাকটিস করতাম। এগুলা করতাম কিন্তু একটা স্পিরিট ছিল। আমাদের আন্তঃ ক্লাস খেলা হইতো। তার পরিপ্রেক্ষিতে আন্তঃ স্কুল খেলার জন্যে টিম সিলেকশন হইতো। এই ক্রেজ গুলো ছিলই কিন্তু। কিন্তু এই ক্রেজ গুলো তো এখন আর এখন নাই। নাই। হ্যাঁ, সো এই এখন ইন্টার স্কুল খেলা হচ্ছে। হয়তো রেডিমেড একটা টিম দিচ্ছে কিন্তু কম্পিটিশন এর জায়গাটা না, কিন্তু নাই। যেমন ছাত্রদের একটা টার্গেট থাকতে হবে যে আমার একটা ইন্টার স্কুল টিম করতে হবে। ধরেন ইন্টার স্কুল টিমে তো আর 4-5 এর ছেলেরা খেলতে পারে না। হয়তো 8 থেকে 10 বা 7 থেকে 10 পর্যন্ত এর মধ্যে যারা ভালো খেলে তাদের আন্তঃক্লাস খেলা দেবে, তাদেরকে নিয়ে কয়েকদিনের প্রশিক্ষণ দেবে লেখাপড়ার পাশাপাশি বিকালবেলা। তাহলে দেখা যাবে খেলা হচ্ছে এখনো ইন্টার স্কুল, কিন্তু ওই ক্রেজটা আসলে না। আমরা যেটা ফিল করতাম যে ভাই আমাকে ইন্টার স্কুল টিমে চান্স পাইতে হবে, আমাকে ইয়ে করতে হবে। আমার দেখেন আমি যেদিন আ ১ম আ ডিস্ট্রিক্ট টিমে চান্স পাই তখন আমি সবচেয়ে জুনিয়র প্লেয়ার সিনিয়রদের সাথে। আমার মেট্রিক পরীক্ষার রেজাল্টও বাইরেছে হুম, ঐদিন। আমি এখন হাবিব ভাইকে স্মরণ করি, মারা গেছে কয়েকদিন, আমার সোনালী অতীতের সে একটি সহকারী কোষাধ্যক্ষ ছিল। ও হচ্ছে এখন এমন একটা অবস্থা রেজাল্ট নেওয়ার জন্য তখন থাকা লাগতো। আবার আমাদেরও তখন মাইকিং করে যে শিক্ষা অফিস, রেডিও সেন্টারের সামনে রেজাল্ট নিয়ে আসি, রাজশাহী থেকে দিত। আমি কোনটা করি? এখন পরেও সে আমাকে বলতেছে, "তুই এখানে থাক, এখানকার সিলেকশন দে, আমি রেজাল্ট আনতে যাচ্ছি।" সেও রেজাল্ট নিয়ে আসছে। তার আগে এখানে ঘোষণা হয়েছে জুনিয়র প্লেয়ার হিসেবে আমি তখন টিমে চান্স পেয়েছি। তো আসলে এই অনুভূতিগুলো তো বোঝানো সম্ভব না কথা দিয়ে সেই সময়। আর দেখেন খেলাধুলা করে আমিও যে খুব একটা আলহামদুলিল্লাহ আমি যে অবস্থানে আছি ভালো আছি। আমাকেও অনেক মানুষ চেনে, অনেক মানুষ ভালোবাসে। হ্যাঁ। সবাই হয়তো বাসে না ভোটের কারণে। ইনশাআল্লাহ আপনাকে সবাই হ্যাঁ, ভালোবাসে। আর আদারওয়াইজ সামনেও নির্বাচনে হয়তোবা আপনাকে আমরা আবার দেখতে পারবো হ্যাঁ, যে নির্বাচন জিতে করার আসবেন। ইচ্ছা আছে। না ইচ্ছা তো মানুষ আছে আবার মানে একদম দেখেন জিতেই আসবেন আমি ইনশাআল্লাহ আমি এটাই। হ্যাঁ। আমি কয়েকটা কাজ হুম, করছি। ভোটে আসার পরে আমি কিন্তু ১ম রংপুর সিটি কর্পোরেশনে তখনকার মেয়র পরিষদকে আমি বুঝাই। তারাও রাজি হইছে আমার ইয়াতে। আমি ২ বার কিন্তু সিটি কর্পোরেশনের টিম এখানে দিছিলাম। আন্ডার 17, আন্ডার 16 সেখানে বিভাগীয় রেখাতে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছিলাম। ন্যাশনালেও খেলছে। আর আমি আরেকটা কাজ করছিলাম। সেটা হচ্ছে করোনা উত্তর যখন সারা দেশ একটা থমথমে অবস্থার মধ্যে চলছিল, তখন আমি পরিষদের কাছে একটা আবেদন করি যে আমরা একটা টুর্নামেন্ট চালাই। এখন যেহেতু ক্রিকেটের হুম, একটা ক্রিকেট আমার এখানেও ন্যাশনাল প্লেয়ার আছে অনেকে। হুম। তাদের সাথে বসে আলোচনা করে একটা ক্রিকেট টুর্নামেন্ট করে মানুষ অন্তত একটু গা একটু ঝাড়া দিয়ে একটু হ্যাঁ, উঠুক। হুম, তখন আমার সেই সময়ের মেয়র মোস্তফা ভাই, আমার পরিষদের যত সদস্য, সম্মানিত সদস্যবৃন্দ যারা ছিলেন, সবাই অনুমোদন দিয়েছিলেন। ওই টুর্নামেন্টে আমাকে কনভেনার করে একটা কমিটি করে দিয়েছিল। আমরা ওই টুর্নামেন্টের পরে আমি
নাসির, শুভ, সাজিদ, আরিফুল সবার সাথে ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশনের সাথে বসে কথা বলে, আবার ডিএস এর কমিটির সাথে যেহেতু মাঠ ওদের নিতে হবে, হুম, ওনাদের সাথে কথা বলে সবাই আমাকে পজিটিভ ইয়েটা দিছে। হুম। এবং আমি আপনার মনে আছে আমি মেয়র কাপ ফুটবল এই ক্রিকেট টুর্নামেন্ট মেয়ের কাপ করেছিলাম। ক্রিকেট টুর্নামেন্ট ছিল। এটা যেমন জুলাই ৩৬ এর যেরকম একটা ক্রেজ তৈরি বিস্ফোরণ হয়েছিল, ঘটছিল হ্যাঁ। দর্শকের, ওই টাইমেও ওই সেম। সময় কিন্তু করোনা উত্তর একটা বিস্ফোরণ ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে অনেক সিলেট হয়েছে, রাজশাহী হয়েছে, অনেকখানে এই মেয়র কাপ ক্রিকেট হয়েছে। কিন্তু ওরা অত, আমার রাজশাহীর বন্ধুরা, সিলেটের বন্ধুরা আমাকে ফোন করে করতো, তুই আয় এখানটায় আসি, কেমনে কি করলি, আমাদের এখানে দর্শক নাই কেন, হ্যান ত্যান। তো যাই হোক, এগুলো ভালো লাগে। সামনে আপনি দিতে আসলে ইনশাল্লাহ এরকম আরো আমরা চমক দেখতে এবং পারবো। দেখেন আমি ওই সময় এই যে ক্রিকেট খেলার রাস্তাটাও কিন্তু আমি ওই সময় বাড়াইছি। এখানে ড্রেন ছিল না, মাঠটা পানিতে। তখনকার এই যে শাকিল টাকিলরা, এরা মুন্নারা ক্রিকেট এখানে একাডেমি আছে, ওরা প্র্যাকটিস করে। হুম। আর ওরা সবাই বলার পরে আমি এটা তখন পরিষদে ইয়া করে এই ড্রেনটা করছি। রংপুরের রোডটাও দেখছেন কত বড় করছি। আজকে ওই রোডগুলো মেইন রোডের মতো ব্যবহার হচ্ছে। হ্যাঁ। সো ইচ্ছা ছিল, পারি নাই হয়তো অনেক কিছু, কিন্তু ইচ্ছাটা ছিল। আর যদি ওই যে বললেন আমাকে যদি ক্রীড়ার সারা বাংলাদেশে তাহলে আমি এই কাজটা করতাম যে লেখাপড়া তো মাস্ট, এটার তো হ্যাঁ। বিকল্প কোনো কিছু নাই। হ্যাঁ। লেখাপড়ার পাশাপাশি যারা খেলাধুলায় আগ্রহী তারা খেলাধুলা, যে খেলায় আগ্রহী, হ্যাঁ। যারা গান বাজনায় তারা গান, যারা নাটকে আগ্রহী তারা বিতর্ক করতে চায়। কেননা বাচ্চা থেকে এইভাবে ট্রেন করতে হবে। হুম। তা নাইলে, আর আপনি যেটা বললেন আঘাত পাবে, আর আঘাত পাবে বাসায় বসে থাকলে তো আর আপনার ক্ষতি বেশি হচ্ছে। হ্যাঁ। মোবাইল তো শেষ করে দিয়েছে, শেষ করে দিচ্ছে, হ্যাঁ। মোবাইলে ছেলেরা খেলে। হুম। আর আপনি আপনার বাচ্চাটাকে মাঠে পাঠান। ও আরেকটা কথা, আপনি এই বড় হ্যাঁ ওকে ইয়া করতে চাবেন, পাবেন না। এখানে ছোট ছোট থেকেই থেকে কিন্তু ওকে তৈরি করতে হবে। এই সো এই জায়গাটা আসলে ভাবার বিষয়। আর আমি আশা করব বর্তমান সরকারের উপর সবাই আশাবাদী, আমরা বিশেষ করে রংপুরবাসী অনেক আশাবাদী। হুম। মাননীয় প্রধানমন্ত্রীর যে কাছে কিছু আমার এবার একটা হবে। অনুরোধ থাকবে যে আপনি দলমত নির্বিশেষে, আপনি নিজেও অনেকবার বলছেন হুম। এবং আমরাও বিশ্বাস রাখি আপনার এই কথায়, আপনি রংপুরের ক্রীড়াঙ্গনটা আর এই রংপুরের শ্যামাসুন্দরী খেলে গেলেন। বিশেষ করে আমরা বিগত কয়েক বছরে কোনো বাজেট পাই নাই, এটা আপনারা সবাই জানেন। রংপুর হুম। সিটি কর্পোরেশন জাইকার যে কাজের ইয়েটা ছিল সেটাই চলমান ছিল, সেটা শেষ হয়ে গেছে। তো আমি আশা করব যে অন্তত আপনার একজন ইয়াং প্রতিনিধি আছে রংপুরে এখন প্রশাসক হিসেবে, তার মাধ্যমে হলেও আপনি যে এই ক্রীড়া রংপুরের উন্নয়ন ঘটবে। অঙ্গনে এবং রংপুরের উন্নয়নে আপনি মানুষের দোয়া পাবেন, মানুষ আপনাকে মনে রাখবে। রংপুরের মানুষে আর রংপুরের মানুষ আমরা এমন যে একবার কেউ একটা ছোট উন্নয়ন করে গেলে তাকে আমরা কিন্তু আমরা ভুলতে পারি জীবনে ভুলবো না। আমি সেটাই বলতে চাচ্ছি যে আমরা রংপুরের মানুষ অনেক হ্যাঁ। আবেগী মানুষ। হ্যাঁ। আমরা হয়তো আপনারা কিভাবে জানেন, আমরা অনেক ভালো মানুষ, আমরা অনেক অতিথি পরায়ণ যে করতে আমরা ভালোবাসি। এরশাদের আমলের না, কিন্তু হ্যাঁ। আমরা কিন্তু শুনেই আসছি যে এরশাদ এই করে গেছে, মানে হ্যাঁ। সবার মুখে মুখে। হ্যাঁ। সামান্য কিছুতেই অনেক হ্যাঁ। পরবর্তী সাত প্রজন্ম কিছু করে নাই, এটা হুম। হচ্ছে বাস্তবতা। কিন্তু ওই তার টাইমের ভাই কথা কিন্তু অনেক আমরা সুযোগ পাইছিল। ওই টাইমের হ্যাঁ। জন্যই মানুষ কিন্তু ওই যে দীর্ঘদিন যেটা, হ্যাঁ, দীর্ঘদিন মনে রাখছে তাকে। মনে রাখছে তাকে। তাই সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাকে বিনীত অনুরোধ রংপুরবাসীর পক্ষে যে আপনি রংপুরকে নিয়ে ভাবেন, এক সময় দেখবেন আপনার বগুড়ার চেয়েও বেশি রংপুর আপনার রংপুর আগমন হয়ে হবে, গেছে। এটা আসলেই এটা সত্যি। আমি খুব চাই, আপনার উপর আমাদের আস্থা বিশ্বাস আছে এবং আপনি বয়সে অনেক তরুণ, আপনার কার্যক্ষমতা আছে ইনশাআল্লাহ। আপনি, আমি তো বললাম যে আপনার একজন তরুণ প্রতিনিধি, আপনি রংপুর সিটি হুম। কর্পোরেশন প্রশাসক হিসেবে সেও বসে। তরুণ, তার প্রতিনিধি সেও তরুণ। তরুণ, হ্যাঁ। ভেরি ইয়াং ম্যান, সেও ভালো মানুষ। তাকে অন্তত কিছু বাজেট দেন, উনি এই কাজগুলা করুক। আর ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাই, সে প্রফেশনাল খেলোয়াড় ছিল, হ্যাঁ। তাকেও বলেন রংপুরে বিভাগীয় স্টেডিয়াম দেন। আর হ্যাঁ। একাডেমিক যে উনি কথাটা কইছে ক্লাস 4 থেকে খেলার একটাই, আর আমাদের এখানে ফুটবল ক্রিকেট অনেক একাডেমি তৈরি হয়েছে, সেই একাডেমিকে আপনারা প্যাট্রোনাইজ করেন। একসময় দেখবেন এই অনেক প্রতিভাবান খেলোয়াড় লেভেলে আছে, কিন্তু তারা সুযোগের অভাবে তারা আগাইতে পারতেছে না। তো এই জায়গাটা আসলে সরকারের তরফ থেকেই করতে হবে। এনশিওর করা দরকার। এটা সেই জায়গায় সরকার চাইলে অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, কর্পোরেট কোম্পানি আছে, তাদেরকে ইনভলভ করতে পারে, ফলে সরকারের জন্য সুবিধা হবে এর ব্যয়ভারের ক্ষেত্রে। তো এই জায়গাগুলো আসলে এরকম করাই উচিত। মানুষের, আমাদের অনেক মেধাবী মানুষ, দেখেন আমাদের এই ডাক্তার ইঞ্জিনিয়াররা বাইরে যা অনেক বড় বড় ইয়ে করতেছে, অথচ আমাদের দেশে তাদের সুযোগ নাই দেখে এই মেধাগুলো পাচার হয়ে যাচ্ছে। হুম। তো এই জায়গাগুলো আসলে সরকারেরই দেখা উচিত। এটা তো আমরা আমাদের অবস্থান থেকে তো পারি তো না। সর্বশেষ, যেহেতু আপনি একজন ফুটবলার, সামনে আমাদের আবার বিশ্বকাপ শুরু হচ্ছে।
তো আপনি কোন দলে সাপোর্ট করেন? আচ্ছা, ব্রাজিল না এটা আর্জেন্টিনা? আমি তো ব্রাজিল দলের সাপোর্টার ছোট থেকে। এখন আচ্ছা, এই আর্জেন্টিনার যে দাবড় এক মেসি। তবে আমি মেসির পার্সোনালি ভক্ত। হ্যাঁ, কারণ হচ্ছে মেসি, রোনালদো এদের মতো প্লেয়ারের আমি পার্সোনালি ভক্ত। কারণ নিজে খেলোয়াড় ছিলাম। ওরা একটা টিম গেমকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা যে সময় ব্রাজিলকে দেখে আসি, সেই সময় ব্রাজিলে কিন্তু অনেক কালারফুল প্লেয়ার্স ছিল। আচ্ছা, যারাও একসময় একটা খেলার মূলকে একেকজন প্লেয়ারের ক্ষমতা ছিল তারাও। তারপরে হালের প্রজন্মের ক্রেজ নেইমার, সেও অনেক হুম, ভালো প্লেয়ার, ভালো মানের প্লেয়ার। ব্রাজিলের আসলে হয় কি, ওদের ফুটবলটা ওদের ধ্যানে জ্ঞানে তো ওদের আসলে A to Z সবাই একই রকম। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে ওদের সমন্বয়তা, সমঝোতার অভাবে। আর আর্জেন্টিনার টিমটা হয় কি, মেসির নেতৃত্বে থাকে, তার ওদের একটা হুম, বিশ্বাস, আস্থা আছে। জি। এ যেকোনো মেসি মুহূর্তে আছে, হ্যাঁ, মেসি ম্যাজিক যেটা বলে আরকি ওরা। এই তো আমি ম্যারাডোনারও একজন ভক্ত ছিলাম। হ্যাঁ, তারও অনেক স্কিল হুম। ফুটবল সে উপহার দিয়ে গেছে। মেসিও দেশে, রোনাল্ডো, এমবাপ্পে এরকম তা আছে। আমাদের দেশে তো আসলে তো ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে হ্যাঁ, খুব আমরা বেশি একটা আর্জেন্টিনা, চলে, ব্রাজিলের হ্যাঁ, বাইরে না। বাইরে না, হ্যাঁ। হ্যাঁ, এখন তো মনে এখন আপনি কি মনে করেন যে আপনার কি মানে এখনো ব্রাজিলে থাকা উচিত না চেঞ্জ করবেন? সেটা তো এখন আরো একটু সময়ের দরকার। এই বয়সে আসি আর কি চেঞ্জ করব দেখি এইবারও একটু হেক্সা পিস্টন কি করে ওরা। আমরা আচ্ছা, আছি। মানে আর ওই ক্রেজটা শোনো, ওই ক্রেজটা থাকতে হবে। তা নাইলে তো আপনার সামনে আমার ওই মানসিক যে বিকাশটা, তর্ক হ্যাঁ। বিতর্ক, আপনি জিতবেন মজা করবেন, আমি জিতবো মজা করবো, হ্যাঁ, খাওয়াবো, দেখবো। এটা তো পক্ষে পক্ষে পরাজয় না থাকলে আপনি জয়ের আনন্দ পাবেন না। অমঙ্গল না থাকলে মঙ্গলের কোনো চেষ্টা হ্যাঁ। থাকবে না। তাহলে এবারও আমরা অ ব্রাজিল সমর্থকরা আশাবাদী যে এবার কিছু একটা হবে। আমরা আশাবাদী। দেখা আচ্ছা। যাক, শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যে। তবে হ্যাঁ, এখন আপনাদের এই সমর্থক হয়তোবা বেশি। নারী, পুরুষ নির্বিশেষে সবাই এখন এই মেসির কারণে আর্জেন্টিনা। তবে আমাদেরও কিন্তু কম না। আচ্ছা। আমাদেরকেও যদি আপনারা একদম হ্যাঁ, করেন, সেটা না, আমরাও সমানে সমান কিন্তু। হ্যাঁ। সারা এইজন্য আমরা গোলটাও বেশি খাইছি। 7 আপ তো খাইছিলাম আমরা। তবে আরেকটা আপনাকে মেসেজ দেই। এই হুম। বিএনপি সরকার যেবারে ক্ষমতা আসে সেবারে কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা। এটা অনেকে জানে না। হুম, হুম। হ্যাঁ? কেননা হ্যাঁ, আমরা তো থাকি এগুলোর ভেতর। হ্যাঁ, কেননা কিছু তর্ক বিতর্কের তো উত্তর দিতে হবে। তো হ্যাঁ, যুক্তি খুঁজতে হবে না। আমরা তো unnecessary তর্ক করতে হবে। তবে আপনারা সাবধান থাকেন। হ্যাঁ। এই বছরটা বিতে বিএমপি, আল্লাহর বিতে ইচ্ছায় ব্রাজিল। আমাদের হইতে হ্যাঁ, যাচ্ছে। হুম। আর দেখেন আরেকটা খারাপ জিনিস লাগে। মানে খেলাও নিয়ে মানুষ ধর্মের একটা ঢুকায়ে দেয়। হ্যাঁ, আরে ভাই, এটা ঠিক। খেলা, তো খেলা আমি খেলার আমি জায়গা। ছোট থেকে নামাজ পড়ি। হুম, আমি ছোট থেকেই নামাজ পড়ি। আমার মা বাঁচিয়েছে, আমার এলাকার বড় ভাইরা বাঁচিয়েছে। হুম, জিজ্ঞাসা করেন। আমি এমন দিন আছে স্টেডিয়ামে হাফ প্যান্ট নিচে নামাই দিয়ে হাঁটুর নিচে আমরা আসরের নামাজ চলে যাচ্ছে। আমার মিসকিন পিরিন অনেক বন্ধু-বান্ধব আমরা নামাজ পড়ি ছোট থেকেই। হুম, তাইলে কই আমরা খেলা খেলছি দেখি কিনা? এই যে খেলা দেখলে, এই দল করলে, ও অমুক ধর্মের ও দল করলো। হুম। এগুলা থেকেই বের হয়। এই জায়গাটাকে অনেক উদার করতে হবে। আর একটা মানসিকতা খেলা তো গড়ে আসলে তুলতে হবে। মানে ২ পক্ষকে একখানে করা বা দেখা গেছে যে একটা মানুষের মধ্যে ২ ইয়ের মধ্যে কানেকশনটা বাড়ানোর জন্য একটা খেলার আয়োজন করা খেলা থাকে। তো শোনেন, হুম, একটা শিশুকে আপনি আমার মতো লোককে তো আর কিছু করতে পারবেন না। হ্যাঁ, একটা শিশুকে তার স্পেস দিতে হবে সুস্থভাবে বড় হওয়ার জন্য, মানসিক বিকাশ ঘটানোর জন্যে। ওর লাইফটা ওর সুস্থ শরীর নিয়ে বেড়ে ওঠার জন্যে একটা শিশুকে স্পেস দিতে হবে। সেই জন্যে তার খেলাধুলার স্পেস দিতে হবে, লেখাপড়ার দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। তাইলে তো সে সুন্দর সুষ্ঠুভাবে তৈরি হবে। আর এ খেলাধুলা কেন করবেন? শারীরিক, মানসিক বিকাশের জন্য, শারীরিক সুস্থতার জন্যে, মানসিক বিকাশ ঘটানোর জন্যই তো খেলাধুলা প্রয়োজন। এটার বিকল্প কোনো কিছু নাই। এই যে শোনেন, সমাজে সবাই খালি মুখ দিয়ে বলতেছে, মাদক কি দিয়ে দূর করবেন আপনি? হ্যাঁ, বলেন। খেলা। আরে ছেলেপেলেকে তো আপনাকে এনগেজ রাখতে হবে। হুম, আপনি দেখেন এখনকার প্রজন্ম মোবাইলের উপরে এতটাই ভক্ত হয়েছে, সবই ঠিক আছে, এটা তো প্রযুক্তি ইউজ করবে। হুম, কিন্তু এই জায়গাটা তো আমার মতো মানুষকে আপনি আর মোবাইল থেকে সরাইতে পাবেন না। কিন্তু একটা বাচ্চাকে যদি আপনি ছোট থেকে বুঝাইতে, যেমন ধরেন একটা সামান্য কথা বলি, আমি যখন কাউন্সিলর তখন আমরা স্কুল কলেজে কিছু প্রোগ্রাম হাতে নিয়েছিলাম যে বাচ্চাদেরকে শিখাইতে হবে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। হুম, এই কথাটা যে আমি ওদেরকে বললাম, আমাকেও তো এনশিওর করতে হবে যে সব জায়গায় ডাস্টবিন দিতে হবে। আমরা সেটাও পারিনি। মানে তো আসলে স্কুল গোয়িং বাচ্চাদের থেকে আমি অনেক দেশে আমি কাউন্সিলরে জাপান সফর করছি। সেখানেও একটা বাচ্চা মনে করেন যেকোনো একটা চকলেটের খোসা ফেলে না, পকেটে রাখে, ডাস্টবিন যেখানে যা ফেলে। আমরাও পারিনি। অথচ আমরা এখানে যেখানে সেখানে ফেলি।
তো আসলে আমি ওই যে কইলাম, এক সিস্টেম চেঞ্জ করতে হবে, ২ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সুযোগ সুবিধা তৈরি করে না দিলে তো হবে না। এবং সেটা ওই বাচ্চাদের থেকে শুরু করতে হবে কিন্তু। তাইলে ওরা বুঝবে মাদকের কুফলতা ওদেরকে ওইখান থেকে শিখাইতে হবে। এই কারণে মাদকে যাওয়া যাবে না। মাদকে গেলে এই খারাপ হবে। আর তুমি যদি খেলাধুলায় থাকো, তুমি সাংস্কৃতিক চর্চা করো, গান গাও, নাটক করো, তাইলে তোমার এই হবে। মানুষ তোমাকে শোনেন, একটা ক্রীড়াঙ্গন থেকে একটা সাংস্কৃতিক অঙ্গন থেকে আপনার যত সহজে পরিচিতি পাবেন, অত সহজে কিন্তু আপনি অন্য আমার ভালো লাগছে, আমি অনেকদিন পর অনেক বছর বাইরে ছিলাম। এরপরে এই ইলেকশন করলাম। এখানে অনেক বছর পর মাস্টার্স কাপ চিটাগাংয়ে খেলতে যায়। সেখানে ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, বগুড়া, যশোর সব জায়গার সমসাময়িক খেলোয়াড় অনেকের সাথে দেখা হয়েছে। অনেক ভালো লাগা। তারপর আমার মেয়ে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমি অনেক জায়গায় গেলাম ঢাকায়। সেখানে আমার ওই বন্ধু-বান্ধবরা আমার সাথে থাকলো, সহযোগিতা করল। তো আসলে ক্রীড়াঙ্গন ওই যে একটা কথা বলে না, একেকটা খেলোয়াড় একেকটা দেশের, আসলে এটা সত্য কথা। আপনি খেলা দিয়ে যত সহজে পরিচিতি পাবেন, অন্য কিছু দিয়ে এটা সম্ভব। এটা সম্ভব না। তো এইজন্যই আসলে প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত বাচ্চাকে লেখাপড়ার যেমন তাগিদ দেয়, সেরকম ছোট থেকেই। এখন আপনি একটা ছেলে মেট্রিক পাস করে গেলে ওকে তো আর আপনি মোবাইল ছাড়া করতে পারবেন না। কিন্তু ছোট থেকেই, এবং দেখেন মোবাইলটা আসলে শারীরিকভাবেও অনেক ক্ষতি। ওর যে রেটা, এবং ডাক্তাররাও এখন বলতেছে যে চোখের রেডিয়েশন যেটা। রেডিয়েশনটা চোখের যে ইয়া করে। তো আসলে এটা তো প্রত্যেকের দায়িত্ব। এটা সবাইকে নিতে হবে। আর এই জায়গাটা যদি এনশিওর করতে পারি, তারপরে আপনার মাধ্যমে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আপনার এই একটা অনেক পপুলার নটকাস্ট এরিয়াটা, আমি আপনার ফলোয়ার, এটা আপনি জানেন কিনা জানি না। জানেন। আমি দেখি। হ্যাঁ। তো এটা আমিও চাই আপনি আমার খেলার অঙ্গনের আরো অনেক বড় ভাইরা আছে, তাদেরকে নিয়ে আসেন। তারা হয়তো আমার থেকে আরো অনেক ভালো, ভালো আ প্রস্তাব দিতে পারবে, সুপারিশ করতে পারবে। হ্যাঁ? ইনশাআল্লাহ আমার সামনে এখানে আমরা অনেক খেলা সিনিয়র নিয়ে একটা ক্রিকেট, এরকম শো শুরু ফুটবলের করব। অনেক দিকপাল খেলোয়াড়েরা ছিল। হ্যাঁ, দেখেন আরেকটু ছোট্ট কথা বলি। একসময় তো দেশের বাইরে গেলাম, পরে মনে করলাম খেলা যাক। তারপরে পা আমি অপারেশন করে ভালো হইছে। এরপরে এসে আমাদের সোনালী অতীত ক্লাব, আমরা আবার এই সোনালী অতীত ক্লাব যারা অনেকেই নাই বেঁচে। হ্যাঁ, মাসুদ ভাই তখন সেক্রেটারি ছিল মনে হয়, মন্টুই সভাপতি। তারপরেও তাদের ইয়াতে আমাদের এখানে নিজস্ব ভবন আছে, জায়গা তারা দিছিল। আমাদের নিজস্ব ক্লাব আছে। আবার দেখেন এসে এই সোনালী অতীতের কারণে আমরা আবার সবাই একখানে হইলাম। আমরা এখন খেলতেছি, খেলেছে সবাই, বিরাট একটা পরিবার আবার আমরা, কিন্তু এই ডিউ টু খেলা। অন্য কোনো কারণ নেই কিন্তু। এবং আমার আরো একটা ভালো লাগার জিনিস, যে একসময় যে প্লেয়ার গুলার ছবি আমি রাখতাম বা দেখতাম, তাদের কাছে যাওয়ার সাহস ছিল না বা আইকন মনে করতাম। সেই প্লেয়ার গুলা, এই যে সাবু ভাই, জমশেদ ভাই, বাবলু ভাই, মুসাব্বের ভাই, মুসাব্বের তো ঢাকা মডার্নের খেলোয়াড় ছিল, জানেন সবাই। কাজী ভাই, আমার বন্ধু-বান্ধবরা মিসকিন, প্রিন্স, টিটু, সবাই যারা, অনেকের নাম বলতে পারলাম না, অনেক আছে। তারা নিজস্ব ইয়াতে তারা আমার প্রচারণায় কাজ করছে। এইটা আমার আজীবন আমি মনে রাখবো। অথচ আমি তাদেরকে বলিও নাই। তারা নিজেরাই হ্যান্ডবিল নিয়ে, এই যে জুলফি, আমার ডারবিটারের মমিনুর, মনসুর, এরা যে যেখান থেকেই পারছে। আমার পুলিশেরও কিছু প্লেয়ার ছিল রানার, তারাও সবাই, সেলিম, সে তখন ওসি ছিল কাউনিয়া, সেও আমার রংপুরে আসিয়া, মানে এগুলো আসলে ভালো লাগার জিনিস। আর আমার জেলা স্কুলের প্রতি তো কৃতজ্ঞতার শেষ নেই। এখানে ছোট থেকেই বড় সবাই তার নিজস্ব আঙ্গিকে বন্ধু-বান্ধব আছে। আমার এলাকার না, তারা বাইরের, তারা আমার ওয়ার্ডের না। ওয়ার্ডের গুলো তো করছেই, কিন্তু বাইরে থেকেও সবাই এসে, এই যে ১ম আলোর রুজু ভাই, হ্যাঁ? তারাও এই যে একটা মইনুল, সবাইকে একটা আমার এটা সত্যি, আমি জীবনে আ যদি বলেন জীবনের চাওয়া আমার শেষ। হুম। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি যে মানুষের ভালোবাসা পাই খেলার কারণে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হইনি। হুম। কিন্তু আমি এই খেলার কারণে আমি এত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, যেটাই বলেন না কেন, আমি এটা পেয়েছি। এইজন্য খেলার প্রতি আমার একটা আলাদা আবেগ কাজ করে। এবং আমি তো প্রশ্নই ওঠে না, আমার ছেলেমেয়ে খেলতেছে, খেলবে। আমি পাড়ায় সারাদিনই উদ্বুদ্ধ করি সবাইকে যে খেলতে যা, খেল। তার মানে কি? এই জায়গাগুলো হয়তো আমার অনেক পয়সা নাই। কিন্তু একটা বল হইলেও কিনে দেওয়ার সামর্থ্য আছে। আমরা সেটা দেই, সহযোগিতা করি। তারপরেও সামগ্রিকভাবে যদি আপনি বলেন, এটা একটা পলিটিক্যাল কমিটমেন্ট ও লাগবে হুম। এবং সরকারের একটা বিশাল সাপোর্ট দরকার। তাইলে এই জায়গাগুলো
আর আমি আবারও আপনার মাধ্যমে মাননীয় সরকার প্রধান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, উনি অন্তত হুম। এইবার রংপুরটা নিয়ে ভাবুক। উনি কথা দিচ্ছে, আমরা বিশ্বাস রাখি ওনার কথায়। হ্যাঁ। ওনার অনেক যোগ্য লোক আছে, তাদের মাধ্যমেই রংপুরের ক্রীড়াঙ্গন আর এই শ্যামা সুন্দরী আর কেডি খানের এটা আমাদের প্রাণ কিন্তু। হুম, যদি এটা একদম বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু রংপুর বসবাসের হুম। অনুপযোগী হয়ে যাবে। আর আজকে আপনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ। যে আমাকে এত সময়ের আমার মতো মাঝে একটা এখানে নগণ্য আসার জন্য। মানুষকে এখানে নিয়ে এসে কিছু বলার, যদি আমার এই কথাটা আমি চাই যে অন্তত প্রধানমন্ত্রীর কানে যাক রংপুর নিয়ে আমি অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার আমরা একখানে হব। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ।